গত ক্লাসে সম্ভবত সুশান্ত, আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম একটি ইংরেজি বাক্য হওয়ার প্রধান শর্তগুলো কি কি। দ্যাট জি মিন্স স্যার। আর ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই থাকতে হবে দুটি জিনিস থাকতে হবে বলেছিলাম, একটি হলো সাবজেক্ট এবং আরেকটি হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যেটা আপাত দৃষ্টিতে তোমাদের চোখে যেটিকে মেন ভার্ব হিসেবে আমরা বলছি, তাহলে দুটি শর্ত ফিল্ড আপ হলেই একটি ইংরেজি বাক্য সঠিক হয়, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আবার আলোচনা করতে করতে একসময় বলেছিলাম একটি ভার্বই একটি কারেক্ট ইংরেজি বাক্য। এর কারণ হলো ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মেন ভার্ব দিয়ে শুরু হয় এবং সাবজেক্টটা তখন সেকেন্ড পার্সন ইউটা হিডেন বা লুকায়িত থাকে। মনে আছে তো তোমাদের সবার? একটি ইংরেজি বাক্য হওয়ার শর্ত হলো প্রধান দুটি ক্রাইটেরিয়া ফিল্ড আপ করলে সেন্টেন্সটা হয়ে যায়। যেমন আমি শুধু বললাম আই কুক, মানে আমি রান্না করি, এটি একটি সঠিক সেন্টেন্স। আবার কারণ এটি দুটি শর্তই পূরণ করেছে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। এখন বলো দেখি সন্দীপ, তাহলে পরীক্ষায় শুধু পড়েছে কুক, এটুকুই, আর কিছু পড়েনি, এটা কি একটি সঠিক সেন্টেন্স? এনিবডি এলস? স্যার না স্যার, এখানে তো সাবজেক্ট নেই স্যার। সাবজেক্ট নেই বলছে মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ, আমরা এটা বলেছিলাম এই কুকটা কি ভার্ব, এটা কি তুমি স্বীকার করো? জি স্যার, স্বীকার করি। স্যার রাইট স্যার। তাহলে তুমি জেনে রাখো একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য, কারণ যে ক্ষেত্রে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় সেখানে সাবজেক্টটা হিডেন থাকে। হিডেন মানে লুকায়িত থাকে, উজ্জ্ব থাকে। আসলে ইউ কুক, আমি তোমাকে আদেশ করলাম মোহাম্মদ রিয়াজকে, আমি বললাম কুক মানে রান্না করো, আমি তোমাকে আদেশ করছি ইউ কুক, তুমি রান্না করো। কাজে যেহেতু তুমি আমার সামনে উপস্থিত, ইউটা আমি আর মুখ দিয়ে উচ্চারণ করলাম না। তাহলে আশা করি মোহাম্মদ রিয়াজ বুঝতে পারছে যে একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য। অর্থাৎ তুমি যে লক্ষ লক্ষ ভার্ব তোমার মুখস্থ আছে, যেমন গো মানে যাও, কাম মানে আসো, সে একটি ভার্বই একটি কারেক্ট ইংরেজি বাক্য। স্টপ, থামো, রাইট মানে লেখো। তাহলে যখন ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তখন সাবজেক্টটা হিডেন থাকে। এই সাবজেক্টের নাম কি বলো সবাই? ইউ। আসলে ইউ গো তুমি যাও, ইউ কাম তুমি আসো, ইউ স্টপ তুমি থামো, ইউ রাইট তুমি লেখো। ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট সেকেন্ড পার্সন হিডেন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ করা বোঝায়। যেহেতু যাকে আদেশ করব, যাকে উপদেশ দিব, নিষেধ করব বা অনুরোধ করব, সে আমার সামনেই উপস্থিত আছে, সুতরাং ইউটা আর উচ্চারণ করে বলার কিন্তু দরকার নেই। So, আশা করি মোহাম্মদ রিয়াজ নিশ্চিত হতে পারছে একটি ইংরেজি বাক্য হওয়ার প্রধান শর্ত হলো দুইটা, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। কিন্তু মাঝে মাঝে সাবজেক্টটা হিডেন থাকতে পারে। সো কিভাবে এখান থেকে চাকরির প্রশ্নটা হয়েছিল নিঃসন্দেহে তোমরা অবগত আছে, পিএসসির একটি কোশ্চেন আমি লিখে দেখিয়েছিলাম। ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্টটা হিডেন থাকে। সীমা পারভিন, বলো দেখি। রিপোর্ট টু ইয়োর বস, এটি পিএসসিতে এই প্রশ্নটা পড়েছিল। এখানে জানতে চাওয়া হয়েছে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি। স্টুডেন্ট হিসেবে তুমি যদি বলতে পারতে এটি ভার্ব, তাহলে তুমি জানতে সাধারণত ভার্বের আগেই সাবজেক্টের অবস্থান। ইন অ্যাক্টিভ সেন্স প্রতি 100টা বাক্যের মধ্যে 99% সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের আগে অবস্থান করে। খুব ব্যতিক্রম কেস রয়েছে, রেয়ার কেস, সেগুলো আমরা নোট করে তোমাদের শেখাবো। সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে না বসে ভার্বের পরেও চলে যেতে পারে, রেয়ার কেস রয়েছে। স্যার তো এই একটা কথা সেন্টেন্স, বলবো? হ্যাঁ বলো সুশান্ত। স্যার কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে কি কোনো বেসিক ক্লাস নেবেন আপনি? তোমরা যদি ডিজায়ার করো সবগুলো সেন্টেন্স পড়তে চাও, নিঃসন্দেহে পড়ানো যেতে পারে। আমাকে বোঝাতে স্যার পারছি? আমরা তো মানে আমাদের ওইভাবে মেন, বুঝি না হ্যাঁ এই হ্যাঁ, জন্য। শিওর শিওর শিওর। দেখো আমরা আসলে, মিউট করে নাও, আমি প্রয়োজনের তাগিদে পড়াই। এক্স্যাক্টলি যেই টাইটেল থেকে চাকরি প্রশ্ন হয় যেভাবে হয় শুধু ওই বিষয়গুলো নিয়ে কথা বলি। এই কারণে হয়তোবা সকল টেন্স গুলো দরকার কম হয়, যেমন অপটেটিভ সেন্টেন্স থেকে প্রশ্ন হয় না বললেই চলে, এক্সক্লামেটরি থেকে প্রশ্ন হয় না বললেই চলে। দরকার কোনটা? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ দরকার। কথা সত্য, যদি একটু বেসিক ধারণা নেওয়া যায় এবং কিভাবে চাকরির প্রশ্নটা হবে সেটি সম্পর্কে ধারণা নিলে বেনিফিটেড হবে। যাই হোক, পড়াতে থাকি বেসিক ক্লাস, 3-4টা ক্লাস নেওয়ার পরে স্মরণ করিয়ে দিবে, আমরা সেন্টেন্সটা নিয়ে 2টা ক্লাস নেব। তাহলে রিপোর্ট টু ইয়োর বস, বলো দেখি ঐশ্বরিয়া দাস এবং তাকে হেল্প করো
দেখি সন্দীপ বিশ্বাস, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আছে স্যার স্যার ইউ। ইউ স্যার, ইউটা হিডেন আছে স্যার। ইউ রিপোর্ট টু ইউর বস। তাহলে কি মোহাম্মদ রিয়াজ নিশ্চিত হতে পারছে যে একটি ভার্ব একটি সঠিক ইংরেজি বাক্য? হ্যাঁ স্যার, পারছি। আচ্ছা, এবার তাহলে দেখো, আমি সম্ভবত এখানে অনেকগুলো সেন্টেন্স এখানে লিখেছি, দেখো। আর ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে পড়েছিল, গত প্রাইমারিতেও পড়েছে। একটি ইংরেজি বাক্য হতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। দ্য ফলোইং আর সাম এক্সাম্পল, কিছু উদাহরণ দেখো যেগুলো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। যেমন গেট আউট, এখানে গেটটা হলো ভার্ব, আউট হলো অ্যাডভার্ব। তো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সাবজেক্ট ইউ গেট আউট। আমি কাউকে আদেশ করলাম তুমি বাইরে যাও। ইউ কিপ কোয়াইট, তুমি শান্ত থাকো। ইউ ডোন্ট ইট দ্যাট চকলেট, চকলেট খেও না। এই যে ইউ গো দেয়ার, গো ভার্ব। গেট রেডি, রেডি হও। স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো। ফিনিশ ইউর ওয়ার্ক, তোমার কাজ শেষ করো। ক্লোজ দ্য উইন্ডো, জানালা বন্ধ করো। লেটস গো টু দ্য মার্কেট, এই যে লেট, হ্যাঁ এটি ভার্ব। আসলে ইউ লেট আস, হ্যাঁ, গো টু দ্য মার্কেট। তো এখানে লেটটা হলো ফাইনাইট ভার্ব, আর গোটা হলো নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। এখানে টুটা হিডেন আছে। এখনই বুঝতে পারবেন, একটু সময় লাগবে। আপাতত নিশ্চিত হও যেগুলো রেড কালার দিয়ে ফোকাস করেছে এগুলো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সাবজেক্টটা হিডেন আছে। এবার আসো, আমি আরেকটু ডিটেলসে ভিতরে মুভ করতে চাচ্ছি। তাহলে ইংলিশ সেন্টেন্সের প্রধান শর্ত দুটো আমরা বুঝতে পেরেছি সবাই, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। এবার আমি দুটি অ্যাঙ্গেলে এটি পড়াতে চাই। একটি অ্যাঙ্গেল হলো হু আর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্টে বসতে পারে। তার মানে সাবজেক্টে যে শব্দটা বসে আছে সে কোন পার্টস অফ স্পিচ, এটি আমরা জানতে চাই। বা সাবজেক্টে কে বা কারা বসতে পারে বা থাকতে পারে, এটি আমরা জানতে চাই। একই সাথে ইংলিশ সেন্টেন্সে যে ফাইনাইট ভার্বটা বসবে, এই ভার্বটা নিয়ে আমাদের ডিটেলসে পড়তে হবে। আমি কি ভার্ব নিয়ে একটু আলোচনা করেছি এর আগে তোমাদের সাথে? এনিবডি এলস? ফাইনাইট ভার্ব, ভার্বের আগে থাকে সাবজেক্ট, পরে অবজেক্ট বা এক্সটেনশনের অংশ। প্রত্যেকটা পার্ট আমরা ভেঙে ভেঙে শিখতে চাচ্ছি। বলো দেখি, ফাইনাইট ভার্বটা কি পড়ানো হয়েছে তোমাদের সবাইকে? বলো দেখি, তিথি বলো, এবং দুইজন অন্তত পক্ষে কমেন্ট করে জানাক আমাকে। রাবেয়া বসরি, চাঁপাই নবাবগঞ্জ, বলো তো দেখি ফাইনাইট ভার্ব কত প্রকার? বলতে পারবে? আগে ভার্বটা একটু ধারণা দিয়ে নি, তারপর সাবজেক্ট নিয়ে কথা বলবো। কারণ ইংলিশ সেন্টেন্সটাকে প্রস অ্যান্ড কনস আমরা যদি খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করতে চাই, সেন্টেন্সটাকে তিনটি পার্টে ভাগ করে ফেলতে হবে। প্রথম যে দায়িত্বটা আমাদের, সেটা হলো প্রতিটা ইংলিশ সেন্টেন্সের ভার্বটাকে আইডেন্টিফাই করা। তাহলে প্রশ্ন করেছিলাম ফাইনাইট ভার্ব কত প্রকার, কে বলতে পারবে? স্যার দুই প্রকার। মিউট করে নাও, ধন্যবাদ তোমাকে। দেখো, তাহলে সাবজেক্ট হিডেন থাকতে পারে কিন্তু ভার্ব তো হিডেন থাকতে পারে না। ইংলিশ সেন্টেন্স হতে হলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই ফাইনাইট ভার্ব দুই প্রকার, সবাই আমরা মুখস্থ করব। একটি হলো ট্রানজিটিভ ভার্ব, আরেকটি কি বলো? আর ইন্ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভের বাংলাটা কে বলতে পারবে? স্যার সকর্মক ক্রিয়া। সকর্মক। অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। প্রশ্নটা কিভাবে হবে একটু দেখি। খুব ছোট্ট ছোট্ট উদাহরণ দেখি, যেমন দেখো, সে একটি বই পড়ে। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখন এই সেন্টেন্সে তো নিঃসন্দেহে একটি ভার্ব আছে, এটি প্রাইমারিতে পড়েছিল 2013 সালে। এই সেন্টেন্সে ব্যবহৃত যে ফাইনাইট ভার্ব, এই ভার্বটা মূলত কি, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তাহলে আমাদের লার্নিং পয়েন্ট হলো ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ফাইনাইট ভার্বের দুটি নাম, হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ, হয় ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। তাহলে আমরা নিশ্চিত হতে চাই কখন ট্রানজিটিভ আর কখন ইনট্রানজিটিভ। তাহলে বলো একজন দেখি, এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আসমা আক্তার, ঐশ্বরিয়া ট্রানজিটিভ। দাস, ট্রানজিটিভ বলছে একজন।
হি স্লিপস অন এ সোফা, সে একটি সোফার উপরে ঘুমায়। এই সেন্টেন্সে ভার্ব হলো সোফা, এটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? যে ভার্ব নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় ইংলিশ সেন্টেন্সে তাকে ফাইনাইট ভার্ব বলে। যেহেতু তোমরা খুব উইক স্টুডেন্ট, আপাতত আমার পক্ষ থেকে সাজেশন হলো যে মেন ভার্বগুলো তোমরা জানো বা চেনো, সকল মেন ভার্বই ফাইনাইট ভার্ব। এবং সেই ফাইনাইট ভার্ব হলো দুই প্রকার, কখনো তা ট্রানজিটিভ, কখনো তা ইনট্রানজিটিভ। আমরা এখন বেসিক্যালি শিখতে চাই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তাহলে এটা কি হবে বলো দেখি, কে বলতে পারবে? হি স্লিপস অন এ সোফা, সে একটি সোফার উপরে ঘুমায়। স্যার ট্রানজিটিভ। ইন্টারানজিটিভ। মোহাম্মদ ট্রানজিটিভ। রিয়াজ এবং পপি খাতুন সবাই ট্রানজিটিভ বলছো? না সরি স্যার, স্যার, ইন্টারানজিটিভ। ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। তাহলে কেউ আবার অনুমান করে বলছো, তাই না? কথা সত্য, প্রথমটা ট্রানজিটিভ, দ্বিতীয়টা ইনট্রানজিটিভ, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব, তাই না? তাহলে ছোট্ট করে একটু লিখে নিতে হবে, অথবা আমি রেকর্ডিং করে রেখেছি, আমি একবার মুখে বলছি, তোমরা এই রেকর্ডিংটা শুনে তারপরে লিখে নিবে। ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব, মনে রাখতে হবে কোনো ইংরেজি বাক্যে অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে ভার্বের নাম ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের দায়িত্ব অবজেক্টটা চিনতে হবে। অবজেক্ট চিনিবার উপায় আমি তিনটি লাইন মুখে বলছি, তোমরা নোট আউট করে নিতে পারবে। অবজেক্ট চিনিবার উপায়: 1 নম্বর শর্ত, শুধু শুনে রাখো, 1 নম্বর দিয়ে লিখতে হবে, অবজেক্ট সাধারণত ভার্বের পরে অবস্থান করবে। সর্বদাই বলছি না, কারণ মাঝে মাঝে প্যাসিভ ভয়েস আগে চলে আসে। অবজেক্ট সাধারণত ভার্বের পরে অবস্থান করবে, আগে নয়, ভার্বের পরে। 2 নম্বর শর্ত, মেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি অবজেক্ট। তাহলে ভার্বটাকে প্রশ্ন করতে হবে কি আর কাকে দিয়ে, যে উত্তর পাওয়া যাবে সেটি অবজেক্ট, এবং সেই অবজেক্ট অবশ্যই ভার্বের পরে অবস্থান করবে। এবং 3 নম্বর লাইন অবজেক্ট সম্পর্কে লিখে রাখবে, যদি অবজেক্টটা সত্যিই খুঁজে পাওয়া যায় তাহলে অবজেক্টটা কোন পার্টস অফ স্পিচ হবে, বিসিএস এর কোশ্চেন, উত্তর হবে সেটি হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। 3টে লাইন তোমরা রেকর্ডিং দেখে নোট করে নেবে। আমি আবার বলছি, সেন্টেন্সে অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট চিনিবার একটা উপায়ের কথাই গুরুত্ব সহকারে বলেছে, মেন ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। যেমন হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখন এই ভার্বের বাংলা অর্থ হলো পড়ে। কি পড়ে? বই পড়ে। তাহলে উত্তর পেয়েছি, যেহেতু পেলাম তাহলে এই ভার্বটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব। হি স্লিপস অন এ সোফা, সে একটি সোফার উপরে ঘুমায়। এই সেন্টেন্সে এই ভার্বের বাংলা অর্থ হলো ঘুমাই। এটাকে প্রশ্ন করো, কি ঘুমাই? উত্তর নেই। কাকে ঘুমাই? উত্তর পাচ্ছ না। হয়তোবা তুমি ভাবছো স্যার কোথায় ঘুমাই, এটা দিয়ে প্রশ্ন করি। কোথায় দিয়ে কিন্তু প্রশ্ন করা যাবে না। অবজেক্ট চিনতে হলে কেবলমাত্র কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি অবজেক্ট। অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ, না থাকলে হবে ইনট্রানজিটিভ। আমি সরাসরি তোমাদের শীট থেকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, দেখো। 41তম বিসিএস একটি প্রশ্ন এখানে আছে। তো আমি আগে ছোট ছোট সেন্টেন্স গুলো দেখাই তোমাদের। যেমন শুরুতে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1 নাম্বার, দেখো প্রাইমারিতে পড়েছিল 2016 সালে। হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। ইন দিস সেন্টেন্স, এই বাক্যে রাইট ইজ এ ড্যাশ। একজন ছাত্র বলেছে রাইট তো প্রিন্সিপাল ভার্ব, এটাতে সন্দেহ নেই, কিন্তু এই ভার্বের দুটো ক্লাসিফিকেশন রয়েছে, হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। আসলে বেসিক্যালি প্রশ্ন করতে এই প্রশ্ন করার মধ্য দিয়ে নিশ্চিত হতে চেয়েছে ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। সো এখন প্রশ্ন করে দেখো, সে একটি চিঠি লেখে, এখানে রাইটস এর বাংলা অর্থ হলো লেখে। কি লেখে? চিঠি লেখে। অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে উত্তর হবে ট্রানজিটিভ ভার্ব, সি। মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। হিয়ার লাভ ইজ এন এক্সাম্পল অফ দ্য, এই ভার্ব বাক্যে এই যে লাভস মানে ভালোবাসে, কি ভালোবাসে? উত্তর নেই, কিন্তু কাকে ভালোবাসে? আমাকে। এই যে মি মানে আমাকে, অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব। আবার অবজেক্ট নেই এমন কিছু উদাহরণ দেখলে মনে হয় আরো ভালো হবে।
কোশ্চেন নাম্বার 5 একটু পড়ে শোনাও দেখি আমাকে। মোহাম্মদ রিয়াজ, পড়ো কোশ্চেন নাম্বার 5। শুনতে পাচ্ছ? দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, দরজাটা আপনা আপনি খুললো। বলো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? স্যার ওপেন। স্যার হ্যাঁ, ওপেনড। তাহলে এখানে বাংলা অর্থ কি খোলে নাকি খুললো? খুললো স্যার। খুললো। এটাকে আমরা প্রশ্ন করে দেখি, কি খুললো? তোমরা হয়তো অনেকেই দরজা। ভাবছো স্যার দরজা খুললো, দরজা তো পেয়েছি স্যার, কিন্তু এটা তো সাবজেক্ট। অবজেক্ট হওয়ার প্রথম শর্ত হলো অবজেক্ট থাকবে, ভার্বের পরে অবস্থান করবে। কি খুললো? দরজা খুললো, এটা কিন্তু সাবজেক্ট। কাকে খুললো? আসলে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। যেহেতু সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, কাজেই এই ভার্বটার নাম হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট থাকলে ভার্বের নাম হলো ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। আবার কোশ্চেন নাম্বার 6 দেখো, মাদার লাভস, মা হাসে। এখানে ভার্বের পরে আর কোনো শব্দই নেই। তো অবজেক্ট থাকতে হলে তো ভার্বের পরে থাকতে হবে, ভার্বের পরে আর কোনো শব্দই নেই। কাজে কি হাসে, কাকে হাসে, কোনো উত্তর নেই। একইভাবে ফায়ার বার্নস, আগুন জ্বালিয়ে দেয়। কি জ্বালায়, কাকে জ্বালায়? ভার্বের পরে আর কোনো শব্দ নেই, কাজে এটি ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা ইন্ট্রানজিটিভ। ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছে সে স্লিপস, সে ঘুমায়। কিন্তু ভার্বের পরে আর কোনো শব্দ নেই। কি ঘুমায়, কাকে ঘুমায়, অবজেক্টই তো নেই, ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার বিসিএস এর কোশ্চেনটা দেখো, হাপিং অ্যান্ড পাপিং এর বাংলা অর্থ হলো খুব তাড়াহুড়ো করে, এটা একটা ফ্রেজ। এটা হলো অ্যাডভার্ব, এটা সেন্টেন্সের সাবজেক্ট নয়। কমা আছে দেখো, এরপরে একটা সাবজেক্টটা শুরু হয়েছে এখন। দেখো, উই অ্যারাইভড, আমরা পৌঁছালাম। অ্যাট দ্য ক্লাসরুম ডোর, ক্লাসরুমের দরজার কাছে। উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার, কেবল 7 সেকেন্ড বাকি থাকতে তাড়াহুড়ো করে আমরা ক্লাসরুমের দরজার কাছে পৌঁছালাম। বলো তো দেখি, কে বলতে পারবে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা বা মেন ভার্ব কোনটা, যেটা না হলে সেন্টেন্সটাই হতো না? স্যার অ্যারাইভড। তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো প্রতিটা ইংলিশ সেন্টেন্সের ভার্বটা আইডেন্টিফাই করা। তাহলে আমি শেখাতে সক্ষম হব ভার্বের আগে কোন পার্টস অফ স্পিচ, পরে কোন পার্টস অফ স্পিচ, কার আসার কথা, কে আসতে পারবে কে পারবে না, সব স্পষ্ট ইংলিশ। ইংলিশ গ্রামারটা একটা সুনির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, বাংলার মতো এতটা কঠিন নয়। সো উই অ্যারাইভড, আমরা পৌঁছালাম ক্লাসরুমের দরজার কাছে 7 সেকেন্ড বাকি থাকতে। এখন এটাকে এর বাংলা অর্থ পৌঁছায় না, কিন্তু পৌঁছালাম পাস্ট টেন্সে লেখা। প্রশ্ন করি, কি পৌঁছালাম? উত্তর নেই। কাকে পৌঁছালাম? উত্তর নেই। কোথায় পৌঁছালাম? উত্তর আছে ক্লাসরুমের দরজার কাছে। কখন পৌঁছালাম? 7 সেকেন্ড বাকি থাকতে। আচ্ছা, এই যে অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার, এই সেন্টেন্সের মধ্যে কি নেই? কোনো অবজেক্ট নেই। কি পৌঁছালাম, কাকে পৌঁছালাম, কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে ভার্বের নাম হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। এবার একটু দেখি, দু একজন বলো দেখি, সুশান্ত, তিথি এবং হীরা, তোমরা তিনজন মিলে একটু বলো দেখি, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে কি নেই? পড়ো একজন দেখি। আছে স্যার। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। সে একটি গাছের নিচে আশ্রয় নিল। হিয়ার, এখানে দ্য ভার্ব টুক ইজ ড্যাশ, টুকটা কোন ভার্ব, এটি প্রশ্ন। টেক মানে স্যার। নেয়, টুক মানে নিল, পাস্ট টেন্সে লেখা। তাহলে টেক যদি থাকতো তাহলে বাংলা অর্থ হতো নেয়, তখন আমরা প্রশ্ন করতাম কি নেয়, কাকে নেয়। কিন্তু টুক মানে নিল, কি নিল, কাকে নিল। তো দেখো, কি নিল? আশ্রয় নিল। আচ্ছা। অবজেক্ট কিন্তু পাচ্ছি আমরা। যদি অবজেক্ট আচ্ছা। পাওয়া যায়, তাহলে অবজেক্ট থাকলে ভার্বের নাম হলো ট্রানজিটিভ ভার্ব। এবং অবজেক্টটা সবসময় নাউন বা প্রোনাউন হয়ে থাকে। ওটা কোন পার্টস অফ স্পিচ, বিসিএস এর কোশ্চেন হলে এটা নিচে আন্ডারলাইন করা থাকে, এটি কোন পার্টস অফ স্পিচ। আমরা যদি বুঝতে পারি এটা অবজেক্ট, তাহলে অবশ্যই সে নাউন অথবা প্রোনাউন হবে। সো দেখি কে কেমন বুঝতে পারছে। এবার যারা একটু বেশি উইক ভাবছো ইংলিশে, তাদের জন্য শর্টকাট টেকনিকটা শুনে রাখো। অর্থাৎ মেন ভার্বের পরে যে অবজেক্টটা নেই, অর্থাৎ ভার্বটা যে ইন্ট্রানজিটিভ ভার্ব, তা বোঝার শর্টকাট দুটো স্ট্র্যাটেজি আছে। একটা হলো মূল ভার্বের পরে যদি সরাসরি প্রিপোজিশন চলে আসে, খেয়াল করে শোনো।
যদি ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন চলে আসে অথবা অ্যাডভার্ব চলে আসে, এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, তাহলে ওই বাক্যে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব। কি চলে আসে বলেছি বলো তো দেখি, কে বলতে পারবে? পপি খাতুন এবং রাবেয়া অবশ্যই, সাফাইন এবং বরুণ। আমি কি বলেছি বলো তো দেখি। যদি প্রিপোজিশন চলে আসে ভার্বের পরে। অথবা অ্যাডভার্ব আসে, তাহলে বুঝতে হবে ওই বাক্যে কোনো অবজেক্ট নেই ফাইনাইট ভার্বে। ভার্বের যেহেতু কোনো অবজেক্ট নেই, তাহলে এটি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, হি স্লিপস অন এ সোফা, এই ভার্বের পরেই প্রিপোজিশন চলে এসেছে, কাজে ওই সেন্টেন্সের পড়ার দরকার নেই। এই সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট আছে মানে ভার্বের কোনো অবজেক্ট নেই। ভার্বের যেহেতু কোনো অবজেক্ট নেই, তাহলে এটি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, দ্য বার্ড, পাখিটি, স্যাট মানে বসলো, অন দ্য ট্রি গাছের উপরে। বলো দেখি, ঐশ্বরিয়া দাস এবং জব্বার মোল্লা, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? স্যার সেট ভার্ব আর ওয়ান স্যার হলো প্রিপোজিশন স্যার, আর পড়ার দরকার নেই স্যার। তাই না? তাহলে দ্য বার্ড, পাখিটি, সিট মানে বসে, আর স্যাট মানে বসলো, অন দ্য ট্রি গাছের উপরে। এখন কি বসলো, কাকে বসলো, প্রশ্ন কি বসলো, পাখি, এটা তো সাবজেক্ট। এই সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকবে না, বিকজ এরপর একটা প্রিপোজিশন চলে এসেছে। সরাসরি যদি প্রিপোজিশন চলে আসে, তাহলে যেহেতু অবজেক্ট নেই ভার্বের, তাহলে এটা একটি ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। একটু প্র্যাকটিস শিটে নিতে চাচ্ছি। দুটো টেকনিকের কথা বলেছি, এটি একটি, আরেকটি হলো সরাসরি যদি ভার্ব চলে আসে। যেমন দেখো, সে গান করে সুইটলি অথবা বিউটিফুলি। এখন কি গান করে, কাকে গান করে, উত্তর খুঁজে পাবে না, কারণ এরপর একটা অ্যাডভার্ব চলে এসেছে সরাসরি। যদি অ্যাডভার্ব আসে আর প্রিপোজিশন চলে আসে, তাহলে বুঝতে হবে ওই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ওই সেন্টেন্স আর অবজেক্ট নেই। এটা একটি শর্টকাটের কথা বলছি, স্ট্র্যাটেজি। এবার আসলে দেখি প্র্যাকটিস শিটে নিয়ে যে দেখি কে কে পারো। তাহলে যে কথাগুলো আমি মুখ দিয়ে বলেছি এতক্ষণ, এগুলোই লিখে দিয়েছি দেখো। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে, অবজেক্ট কিভাবে পাবে সেটিও প্রশ্ন করে লিখে দিয়েছি। হ্যাঁ, দেখো, শি স্লিপস টু মাচ, সে অত্যাধিক ঘুমায়। তাহলে এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? এনিবডি এলস? না স্যার। স্যার না। না স্যার। কি ঘুমায়, কাকে ঘুমায়, কোনো উত্তর নেই। যেহেতু নেই, তাহলে ভার্বটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। হি কমপ্লেন, সে অভিযোগ জানায়, কমপ্লেন্স ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন বারবার অভিযোগ জানায়। কি জানায়, ও কি অভিযোগ জানায়, কাকে অভিযোগ জানায়, উত্তর নেই, কারণ এলওয়াই চলে এসেছে, ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য স্টুডেন্টস অ্যারাইভড অ্যাট দ্য রেসিডেন্সি ইন ঢাকা, ছাত্রছাত্রীরা ঢাকার আবাসিক স্থলে পৌঁছালো বা আবাসিক এরিয়াতে পৌঁছালো। কি পৌঁছালো, কাকে পৌঁছালো, উত্তর নেই। অ্যারাইভড মানে পৌঁছালো, হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব। সে গান করে প্রতিদিন, কি গান করে, কাকে গান করে, উত্তর নেই, ইনট্রানজিটিভ ভার্ব। এবার তোমাদের জন্য কিছু প্র্যাকটিস এখানে আছে, তোমাদেরকে বলতে হবে ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। স্যার ফ্রিকোয়েন্টলি কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব, এলওয়াই আছে। সাধারণত অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাজেক্টিভ হয়, সব ব্যতিক্রম। প্রতি 100টাও এলওয়াই যুক্ত শব্দের মধ্যে 99টাই অ্যাডভার্ব। শুধুমাত্র ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, আমরা নোট করে লিখে দিব অ্যাডভার্বের ক্লাসে। তোমাদের 10টা শব্দ আছে, নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়। এটা ব্যতিক্রম, ইংলিশের কিছু ব্যতিক্রম বিষয় তো আছেই। আসো দেখি কে কে পারো, আমি একটু প্র্যাকটিস করিয়ে নিই। আমরা যে টাইটেলটা পড়লাম, তাহলে আজকের ছোট্ট বিষয় আলোচনা করেছি, সেটি হলো ইংলিশ সেন্টেন্সে যে ফাইনাইট ভার্বটা আছে, যেটি না হলে সেন্টেন্সই হবে না। এই মেন ভার্ব বা ফাইনাইট ভার্বের দুইটা নামে ডাকা যায়, কখনো সে ট্রানজিটিভ, কখনো সে ইনট্রানজিটিভ। কখন ট্রানজিটিভ বা সকর্মক, যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ, না থাকলে হবে ইনট্রানজিটিভ। একটু প্র্যাকটিসে আমি দেখি, যারা, প্রত্যেককে আমি চাচ্ছি বাই রোটেশনে একজন একবার বলবে, যার একবার বলা হয়ে যাবে সে আর দ্বিতীয়বার বলবে না, ঠিক আছে? 12টা উদাহরণ এখানে আছে, কেউ না, কাউকে নাম ধরে ডাকবো না, যে পারবে সেই রেসপন্স করবে। 1 নাম্বারটা বলবে এই সেন্টেন্সে ভার্ব কোনটা এবং ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ।
স্যার বারবার হচ্ছে বট স্যার। বাই মানে ক্রয় করা, আর এটা বট হচ্ছে মানে ক্রয় করলো। হুম কি ক্রয় করলো? জি স্যার, স্যার এটা হচ্ছে একটা একটা নতুন ট্রানজাটিভ স্যার। বাইসাইকেল ক্রয় করলো। সাইকেল। কি ক্রয় করলো? জি স্যার। একটা নতুন বাইসাইকেল ক্রয় করলো। তাই পুরাটাই অবজেক্ট। অবজেক্টে একটা শব্দ হলে নাউন, একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ। কি কি ক্রয় করলো? একটি নতুন বাইসাইকেল। অবজেক্ট আছে বিধায় এই ভার্বটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব। পরেরটা কে বলতে চাও? ফিরোজ লাভড সো হার্ড। অত্যন্ত উচ্চ স্বরে ফিরোজ হাসলো। ভার্ব কোনটা? লাভ স্যার, ভার্ব লাভ। বলো, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তুমি বলতে চাচ্ছ, বলো। ইনট্রানজিটিভ। কারণ কি হাসলো, কাকে হাসলো, কোনো উত্তর নেই। কিভাবে হাসলো উত্তর আছে, কিন্তু কিভাবে দিয়ে প্রশ্ন করলে তো অ্যাডভার্ব পাওয়া যায়। সো হার্ড, হ্যাঁ, অত্যন্ত কঠিন উচ্চ স্বরে। এরপর একটা যারা বলছে একবার তারা বলবে না, ঠিক আছে? দ্য ইনস্ট্রাক্টর অ্যাড্রেস দ্য স্টুডেন্ট কোশ্চেন। ইনস্ট্রাক্টর মানে পরিদর্শক, যিনি পরীক্ষার হলে ডিউটিরত টিচার। ছাত্রছাত্রীদের প্রশ্নের সাথে পরিচয় করিয়ে দিলেন। অ্যাড্রেসড, পরিচয় করিয়ে দিলেন। দি স্টুডেন্টস কোশ্চেন, ছাত্রছাত্রীদের প্রশ্নের পরিচয় করিয়ে দিলেন। বলো, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, কে পারবে? পরিদর্শক ছাত্রছাত্রীদের প্রশ্নের পরিচয় করিয়ে দিলেন। কি পরিচয় করিয়ে দিলেন? ছাত্রছাত্রীদের কোশ্চেনের। পুরাটাই অবজেক্ট। যেহেতু অবজেক্ট আছে, এই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে, আই এম থিঙ্কিং সো। একটু সময় লাগবে আরো মনে হচ্ছে। বলো পরেরটা, বলো, সহজ আছে, 4 নাম্বার। একবার করে বলতে হবে মিনিমাম, ওয়ান টাইম রেসপন্স। স্যার এটা স্যার ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। আই স্টাডিড, আমি অধ্যয়ন করেছিলাম ইন ক্যালিফোর্নিয়া। যেহেতু ভার্বের পর একটি স্যার এখানে প্রিপোজিশন কোথায় চলে দিয়ে এসেছে। প্রশ্ন করা আছে? কোথায় কি কি বা অধ্যয়ন কাকে করলাম? নেই, এটা ইনট্রানজিটিভ। নেই, তাই তো। এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সবাই বলতে পারছে, কারণ প্রিপোজিশন চলে এসেছে। হ্যাঁ, ক্যান ইউ জি ব্রিং, স্যার। তুমি কি আমাকে কিছু আম দিতে পারো? আম বহন করে এনে দিতে পারো। হ্যাঁ, কি দিতে পারো? কিছু আম। কাকে দিতে পারো? আমাকে। এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে। যেমন বাবা আমাকে একটি কলম দিল। এই সেন্টেন্সে দুটো অবজেক্ট। কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে দিল। কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট একটা না দুইটা থাকতে পারে, ডাবল অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি থাকে, ভার্বের নাম ট্রানজিটিভ ভার্ব। ক্যান ইউ ব্রিং মি সাম ম্যাঙ্গোস, তুমি কি আমাকে কিছু আম দিতে পারবে? কি দিতে পারবে? কিছু আম। কাকে দিতে পারবে? আমাকে। তাহলে এটা অবজেক্ট, আবার সাম ম্যাঙ্গোস এটিও অবজেক্ট। 6 নাম্বারটা বলো, যেটা কঠিন, আমি একটু হেল্প করছি তোমাদের ফর ইউর বেটারমেন্ট। 6 নাম্বারটা বলো দেখি, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এবং সেন্টেন্সে ভার্ব কোনটা? যারা এখনো স্যার বল, ভার্ব। হুম, ভার্ব কোনটা 6 নাম্বার? স্যার কেম স্যার। ভার্ব কেম। বলো, এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? স্যার এটা ইন্ট্রানজিটিভ। পজিটিভ। ইনট্রানজিটিভ। কেম হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় বাড়িতে আসলো। কেম মানে আসলো। কি আসলো? উত্তর নেই। কাকে আসলো? উত্তর নেই। কোথায় আসলো? বাড়িতে আসলো। এই কারণে আমরা বলে থাকি হোম একটি অ্যাডভার্ব, জন্মগতভাবে হোমটা অ্যাডভার্ব। যেহেতু সে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসে না। যেমন উই আর গোয়িং টু লন্ডন, লন্ডন নাউন, কাজে টু প্রিপোজিশন বসছে। উই আর গোয়িং টু ঢাকা, উই আর গোয়িং টু কক্সবাজার। বাট উই আর গোয়িং টু হোম ভুল, কারণ হোম যেহেতু অ্যাডভার্ব, তার আগে টুটা বসবে না। উই আর গোয়িং টু স্কুল, স্কুল নাউন, টু বসছে। উই আর গোয়িং টু ঢাকা, উই আর গোয়িং টু লন্ডন, হোয়াট এভার এলস। শুধুমাত্র উই আর গোয়িং টু হোম, হোমের আগে টুটা বসবে না। দিস ইজ কমন মিস্টেক ইন ইংলিশ। তোমাদের একটি লেকচার শিট পড়ানো হবে, কমন মিস্টেক ইন ইংলিশ। এমন কিছু ভুল 35টা শব্দ আমরা আইডেন্টিফাই করেছি যা ছাত্ররা ভুল করে ফেলেছে। হ্যাঁ, এগুলো স্টাডি করতে হবে। ইংলিশ ইউ ক্যান নট ওভারকাম ইংলিশ এট ওভারনাইট, রাতারাতি শেষ করতে পারবে না, একটু সময় লাগবে। ওকে, সো যেমনটি বলছিলাম, তাহলে এখানে কেম কি, যা কি এলো, কোথায় এলো, উত্তর করে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, বিধায় এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। তারপরে 7 নাম্বারটা কে পারবে? বলো, এই 7-এর ভার্ব কোনটা? যারা একবার বলছে তারা কিন্তু আর বলতে পারবে না, বাকিদের মধ্যে থেকে বলতে হবে। এনিবডি এলস? ভার্ব সাউন্ড। ফাউন্ড কোন টেন্সে লেখা? স্যার পাস্ট। স্যার আসতে। ফাইন্ড মানে খুঁজে পায়, আর ফাউন্ড মানে পেলো।
এলিজা ফাউন্ড খুঁজে পেল দ্য কিটেন, কিটেন্স মানে বিড়াল ছানা, ইন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, রাস্তার কর্নারে সে বিড়াল ছানাগুলো খুঁজে পেল। তাহলে প্রশ্ন করেছি খুঁজে পেলো, এখানে পাই না, তো কি খুঁজে পেলো? দ্য কিটেন্স, বিড়াল ছানাগুলো বিড়াল। খুঁজে পেলো। তাহলে উত্তর পাওয়া যাচ্ছে, কাজে এটি একটি ট্রানজিটিভ তাহলে ভার্ব। তারপরেরটা বলো, এখনো যারা বাকি আছে, অনেকগুলো প্র্যাকটিস তোমাদের জন্য রেডি করা হয়েছে, হ্যাঁ? 8 নাম্বার পড়ো, পড়ে বলো সেন্টেন্সের ভার্ব কোনটা। স্যার মিট ভার্ব। রোশান মেট হিজ বেস্ট ফ্রেন্ড এট দ্য পার্ক। MEET মিট মানে সাক্ষাৎ করা, MET মেট হিজ বেস্ট ফ্রেন্ড এট দ্য পার্ক। রোশান সাক্ষাৎ করলো তার বেস্ট ফ্রেন্ডের সাথে পার্কে। কি সাক্ষাৎ করলো, কি হবে বলো, এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? বা মিলিত হলো তার বেস্ট ট্রানজিট। ফ্রেন্ডের সাথে। এনিবডি এলস? সবাই কি একমত হয়েছে তোমার সাথে? স্যার ইনট্রানজিটিভ স্যার মনে হচ্ছে। ইনট্রানজিটিভ। কেন বলো তো শারমিন সুলতানা, স্যার এখানে কি অবজেক্ট নেই? ট্রানজিটিভ হবে স্যার, ট্রানজিটিভ। কিন্তু আমরা একটা স্যার ওখানে ডিটারমিনেন্ট। তো কি দিয়ে প্রশ্ন করলে? কথা সত্য, উত্তর পাচ্ছ না? স্যার কাকে উত্তর কি মিলিত পাওয়া হলো যাচ্ছে? আসলে এখানে? রোশন। কি মিলিত হলো নেই, কিন্তু কাকে মিলিত হলো বা কার সাথে মিলিত হলো, এখানে কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের সাথে। আর আমরা জানি হিজ একটি ডিটারমিনার, তারপরে বেস্ট ফ্রেন্ড, এখানে হিজ বেস্ট ফ্রেন্ড, এখানে কিন্তু নাউন ফ্রেজ রয়েছে। বুঝতে পারছো? কারণ আমরা জানি ভার্বের পরে, ইংলিশ জি সেন্টেন্সের স্যার। ভার্বের পরে দুই ধরনের পার্টস অফ স্পিচ হয়, নাউন বা নাউন ফ্রেজ অথবা অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব হলে হতো ইন্ট্রানজিটিভ ভার্ব, নাউন বা নাউন ফ্রেজ হলে ট্রানজিটিভ ভার্ব। আসলে কার সাথে মিলিত হলো, কাকে মিলিত হলো? তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলিত হলো। কাকে, এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কাকে মিলিত হলো বলতে এখানে তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলিত হলো, এন্ড দ্যাটস ওয়াই এটি ট্রানজিটিভ ভার্ব। একটু সেন্টেন্সের বাংলাটা স্মুথ হয়নি। দ্য কার স্টপড সাডেনলি ইন দ্য মিডিল অফ দ্য রোড। কে বলবে, এখনো বলেনি কারা কারা? একবারও বলনি এমন কে কে আছে, তারা একটু বলো দেখি। দ্য কার স্টপড, গাড়িটি থামলো, হঠাৎ করে, ইন দ্য মিডিল অফ দ্য রোড। কি হবে? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, হ্যাঁ। কি থামলো? এছাড়া LY চলে এসেছে, কাকে থামলো, এখানে উত্তর নেই। কি থামলো? স্যার অ্যাডভার্ব সাডেনলি। কার থামলো, এটা সাবজেক্ট, অবজেক্ট নেই এই সেন্টেন্সে, ইনট্রানজিটিভ ভার্ব। মোটামুটি আই এম গেসিং যে তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো কম বেশি। উত্তরগুলো লেখা আছে আমার মনে হয় পরে, আহ এর আনসার স্ক্রিপ্ট আছে, এবার একটু মিলাই নিতে পারো। আমার মনে হয় আমরা 10টায় শেষ করেছি। আহ একটা বাকি ছিল, দেখো, জাভেদ লাভড হিজ নিউ বাইক। কি পছন্দ করে? তার নতুন বাইক পছন্দ করে, ট্রানজিটিভ ভার্ব। এবার এই 10টা যে রাইট হয়েছে কিনা তোমরা হ্যাভ অ্যান অপরচুনিটি টু চেক, দেখো আনসার স্ক্রিপ্ট এগেন, হ্যাঁ, এটা চেক করে নিতে পারবে। দেখো 10টায় আমি এখানে উত্তর সহ কম্পোজ করে দেওয়া আছে, এটা আগে খেয়াল করি নাই যদিও। যাই হোক, তাহলে আমাদের মেইন পারপাস যেটি ছিল, আমরা একটি ইংলিশ সেন্টেন্সের বেসিক সেন্টেন্স প্যাটার্নটা সবাই বুঝতে পারছি, যে দুটো বিষয় থাকতে হবে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। সাবজেক্ট কখনো কখনো হিডেন থাকতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। এবং ইংলিশ সেন্টেন্সে যে মেন ভার্বটা বসবে তার দুইটা নাম, কখনো সে ট্রানজিটিভ, কখনো সে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এটি চাকরির প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং ইভেন BCS এর একটি কমন প্রশ্ন, এটি স্টাডি করতে হবে, নাম্বার 1। পরের ক্লাসে আমরা ইংলিশ সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব। আমি সেন্টেন্স লিখবো হোয়াইট বোর্ডে, তোমাদের বলতে হবে ভার্ব কোনটা। এরপর আমি তোমাদের শেখাবো ভার্বের আগে সাবজেক্টে কে বা কারা থাকে, ভার্বের পরে কারা কারা বসে, ভেঙে ভেঙে শিখতে চাই। এবং একই সাথে প্রতিটা ইংলিশ সেন্টেন্স পড়ে নিখুঁত বাংলা অর্থ করা শিখতে হবে। এটা আমাদের সবার মানে অত্যন্ত এসেনশিয়াল বিষয়। বিষয় হলো উই মাস্ট হ্যাভ টু বি এলিজেবল টু মেক প্রপার বাংলা মিনিং। প্রতিটা ইংলিশ সেন্টেন্স পড়ে সঠিক বাংলা অর্থ করা শিখতে হবে, এবং ভার্বটা চেনা শিখতে হবে, ভার্ব দেখে কোন টেন্সে লেখা আছে এটা বলা শিখতে হবে। কয়েকটা বেসিক ক্রাইটেরিয়া, এগুলো যেদিন পারবে সেদিন যে টিচার ইংলিশ শেখাক তুমি বুঝতে পারবে। আর এগুলো যতদিন জানো না, যেখানেই পড়ো যাই পড়ো, ইউ আর নাথিং লার্নিং, কিছুই শিখছো না। So, আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সোমবারে আবারও দেখা হবে, শনিবার আর সোমবার যেহেতু সময় দিচ্ছি তোমাদেরকে। আমরা আবারও টেন্স পড়াবো, কিন্তু বেসিক 5-7-8টা ইংলিশ ক্লাস একটু নিয়ে তারপর আবার ব্যাকে ফিরে আসবো। ঠিক আছে, এভাবে পড়তে থাকো। নিঃসন্দেহে ইংলিশে যারা উইক তারাও টুডে আর টুমোরো 4-5 বার রিভিশন করার মধ্য দিয়ে
বুঝে যাবে একটা সেন্টেন্সের প্যাটার্নটা কিভাবে ইংলিশটা হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, আমাদের মেন পারপাস শুধু সেন্টেন্সটা দেখানো নয়, বরং চাকরিতে কিভাবে প্রশ্নটা হবে এটি তোমাকে দেখিয়ে দেওয়া, বারবার স্মরণ করিয়ে দেওয়া। সো দিস ইজ অল ফর টুডে।